आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য কবিতা মহুয়ার দেশ। কবি সমর সেনের মহুয়ার দেশ নিয়ে আলোচনা করার আগে এই কবিতাটা পড়ব, কবিতাটা পাঠ করব, প্রত্যেকে মন দিয়ে আগে শুনবে, তারপরে কবির সম্পর্কে আলোচনা করার পর কবিতার বিষয় নিয়ে আলোচনা হবে, তারপর কবিতার প্রেক্ষাপট, কবির ভাবনা, কবির মানসিকতা আর লাইন ধরে ব্যাখ্যা। আর লাইন ধরে ব্যাখ্যা করার সময় যে যে প্রশ্নগুলো থেকে তোমাদের হোমওয়ার্ক তৈরি করতে হবে সেই সমস্ত প্রশ্নগুলো বলে দেব, লাইনগুলো দাগ দিয়ে দেব, দাগ দিয়ে সাথে সাথে প্রশ্নগুলো বলবো, তোমরা লিখে নেবে আর উত্তরগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে রাখবে। কবি সমর সেনের মহুয়ার দেশ। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কবি সমর সেনের মহুয়ার দেশ। মহুয়ার দেশ এই কবিতা যে মূল গ্রন্থে অন্তর্ভুক্ত তা হলো, কে জানো? মূল গ্রন্থের নাম কি বলো? কয়েকটি কবিতা। কয়েকটি কবিতা। তাহলে সমর সেনের মহুয়ার দেশ এই কবিতাটি তার জনপ্রিয় কাব্যগ্রন্থ। কয়েকটি কবিতা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এর মধ্যে স্থান করে নিয়েছে। কবিতাটি রচনা হয়েছে 1937 খ্রিস্টাব্দে। তখন কবির বয়স মাত্র 21 বছর এবং সেই সময় এই কাব্যগ্রন্থের প্রকাশও। 1937 খ্রিস্টাব্দে যদি এই কবিতার রচনা হয় তাহলে বিংশ শতাব্দীর কতর দশক, বিংশ শতাব্দীর কতর দশকে দাঁড়িয়ে কবি কবিতাটা লিখছেন? 30-এর দশক। বিংশ শতাব্দীর 30-এর দশক মানে বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একচেটিয়া সার্বভৌমত্ব। অর্থাৎ রবীন্দ্র প্রতিভা তখন মধ্য গগনে। যদিও সমর সেনের প্রধানত কাব্যের জগতে প্রতিষ্ঠা, দৃঢ়ভাবে প্রতিষ্ঠা, বলিষ্ঠভাবে প্রতিষ্ঠা রবীন্দ্র পরবর্তীকালের বলতে পারি। 1937 খ্রিস্টাব্দ মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় হলেও তার জীবন সায়ান্নের দিকে এসে পৌঁছেছেন তিনি। তার মানে বাংলা সাহিত্যে, বাংলা কাব্য সাহিত্যে সমর সেনের আত্মপ্রকাশ রবীন্দ্রনাথের পরবর্তী আধুনিক বাংলা কাব্য কবিতার জগতে। এবং আধুনিক বাংলা কাব্য কবিতার জগতে সমর সেন একটা নতুন অধ্যায়ের সূচনা করেছেন। সমর সেনের হাত ধরে বাংলা কাব্য সাহিত্যে একটা নতুন অধ্যায়ের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা জানি যে নগর জীবনের যে ক্লান্তি আমাদেরকে ভীষণভাবে গ্রাস করেছে। আজকের একবিংশ শতাব্দীর প্রথমার্ধে দাঁড়িয়ে নগর জীবনের যে ক্লান্তি, যে নৈরাশ্য, মধ্যবিত্ত শ্রেণীর যে হতাশা,
যে নিরাশা মধ্যবিত্ত শ্রেণীর, মানে আমাদের যে মানবতার অবক্ষয় অবনমন, তা বিংশ শতাব্দীর মাঝামাঝি নাগাদ গভীরভাবে গ্রাস করেছিল নগর জীবনের মানুষকে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীকে। তো আধুনিক বাংলা কবিতায় নগর জীবনের, বিশেষত মধ্যবিত্ত সমাজের চেতনার যে ক্লান্তি, নৈরাশ্য, অবক্ষয়, এগুলোকে যিনি তার কাব্যকবিতায় নিপুণভাবে রূপ দিয়েছেন, নিপুণভাবে রূপায়ণ করেছেন, তিনি হলেন সমর সেন। সমর সেন আধুনিক যুগের কবি, নগর জীবনের কবি, তাই নগর জীবন তার কবিতাতে সব থেকে বেশি করে প্রভাব ফেলেছে। ঘুরে ফিরে তিনি যতই চেষ্টা করেছেন যে নগর জীবনের যান্ত্রিকতা থেকে মুক্ত হবেন, ততই কিন্তু ঘুরে ফিরে নগর জীবনের নৈরাশ্য, এক রাস যান্ত্রিকতা, নগর জীবনের যে বিপন্নতা বারবার কবিকে গ্রাস করেছে। কবি এখানে প্রতিনিধি হিসেবে, আধুনিক নগর জীবনের মানুষের প্রতিনিধি হিসেবে, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের প্রতিনিধি হিসেবে কবি এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ তার যে নিজস্ব চিন্তা চেতনা ভাবনা আসলে আমাদেরই চিন্তা চেতনা তার ভাবনার মধ্য দিয়ে রূপায়িত হয়েছে তার কাব্য কবিতাতে। কবি বাংলা কাব্য সাহিত্যে প্রতিষ্ঠা পেলেও তিনি কিন্তু ইংরেজি ভাষা এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। ইন্টেলেকচুয়াল কবি, যথেষ্ট ট্যালেন্টেড, ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছাত্র। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজি নিয়ে বিএ পাস করলেন এবং ফার্স্ট ক্লাস 1936-এ, আর 1938-এ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তিনি প্রথম বিভাগে প্রথম হয়ে পাশ করেছিলেন। তার মানে ইংরেজি ভাষা এবং সাহিত্যে যথেষ্ট দখল, যথেষ্ট ব্যুৎপত্তি, অথচ বাংলা সাহিত্যে সাবলীলভাবে তার পদচারণা, বলিষ্ঠভাবে তিনি নিজেকে বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত করেছেন। যদিও সমর সেনের কাব্য কবিতার সময়কালটা অবিশ্বাস্যভাবে খুব স্বল্প, একবারে ক্ষণিকের, অল্প কয়েক বছরের জন্য। তারপরে বাংলা কাব্য সাহিত্য থেকে এক অর্থে তিনি যেন সরে গেছেন, বিদায় নিয়ে নিয়েছেন। তবে যে কয়েকটা কাব্য কবিতা তার হাত ধরে আমাদের বাংলা সাহিত্য উপহার হিসেবে পেয়েছে, তা দ্বারা বাংলা কাব্য কবিতার ওই সময় একটা নতুন অধ্যায় সূচিত হয়ে গেছে। সমর সেনের এই কয়েকটি কবিতা এই গ্রন্থের অন্তর্গত। মহুয়ার দেশ, এই মহুয়ার দেশ এ যেন আমাদের নগর জীবনের, আমাদের মনেরই প্রতিচ্ছবি হয়ে উঠেছে। মহুয়ার দেশ এই কাব্যে সমাজ জীবনের দুটো দিক ধরা পড়েছে। সমাজ জীবনের দুটো দিক যা কিন্তু বিপরীতধর্মী। সমাজ জীবনের দুটো বৈপরীত্যকে কবি খুব সুন্দরভাবে এই কবিতায় উপস্থাপন করেছেন বা তুলে ধরেছেন। সেই বৈপরীত্যের মধ্যে একদিকে কি রয়েছে? নগর জীবনের ওই যে যান্ত্রিকতা, এই যান্ত্রিকতাটা কিন্তু আমরা বড় বেশি উপলব্ধি করতে পারছি কি পারছি না, বিশেষ করে এই সময় বসে। হ্যাঁ স্যার। মানে কতখানি আমরা ক্লান্ত হয়ে পড়ছি, কতখানি আমরা একঘেয়েমি জীবনযাপন করছি, সেটা এই সময় দাঁড়িয়ে কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি, গভীরভাবে উপলব্ধি করতে পারছি। আর বিংশ শতাব্দীর প্রথমার্ধ যা কিন্তু নগর জীবনকে আরও দুঃসহ করে তুলেছিল। প্রথম বিশ্বযুদ্ধ, পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার মধ্যবর্তী সময় যেটা মানুষের কাছে বেঁচে থাকার একটা কঠিন অবস্থা। তারপরে তো পরাধীন ভারতবর্ষে অত্যাচারী ইংরেজদের অত্যাচার, শোষণ, জমিদার মহাজন শ্রেণী শ্রমিক শ্রেণীকে মালিক শ্রেণী কীভাবে শোষণ করছে। মানে নগর জীবনটা
সাধারণের কাছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর কাছে বেঁচে থাকার মতো ছিল না, টিকে থাকার মতো ছিল না। সবসময় এখান থেকে পালিয়ে যাওয়ার একটা মানসিকতা তৈরি হয়েছিল কবির মধ্যেও। এবং পালিয়ে যাবে কোথায়? যেখানে একটু শান্তি পাবেন, যেখানে একটু স্বস্তি পাবেন, যেখানে একটু আনন্দ খুঁজে পাবেন, মানসিক শান্তির জন্য, স্বস্তির জন্য, আত্মসন্তুষ্টির জন্য এই জীবন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন কবি। তাহলে কোথায় সেই শান্তি আছে? শান্তির ঠিকানাটা কোথায়? না, কবি তার যৌবনে বহুবার সেই শান্তির ঠিকানাতে পৌঁছে গিয়েছিলেন সশরীরে। সমর সেনের বাবু বৃত্তান্ত বলে একটা আত্মজীবনীমূলক রচনা রয়েছে, বাবু বৃত্তান্ত। এবং সেই বাবু বৃত্তান্তে কবির নিজের সশরীরে এমন শান্তির ঠিকানায় পৌঁছে গিয়ে গভীর উপলব্ধির কথা উপস্থাপিত হয়েছে। এই যে মহুয়ার দেশ, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে মহুয়া গাছ, মহুয়া ফুলের আবেশ এবং মহুয়া ফুলের আমোদে যে মেতে ওঠা, তার সুবাসে হারিয়ে যাওয়া, আসলে এই রকম জায়গা, এরকম স্থান, এরকম জগৎটা আসলে কোথায় আছে, কোথায় ধরা পড়ে, কোথায়? মহুয়া ফুলের সেই দেশটা কোথায় বলো? মহুয়া গাছ, মহুয়া ফুলের কথা বললে আমাদের মন ধাবিত হয়, ছুটে যায়। তাহলে কোন জায়গায়, কোন অঞ্চলে, কোন স্থানে? গ্রামাঞ্চলে স্যার। নির্দিষ্ট করে বলতে হবে। গ্রামাঞ্চলে কি? এই তো আমাদের আশেপাশে অনেক গ্রাম আছে, এত মহুয়া গাছ কি সেখানে দেখা যায়? উত্তরবঙ্গের আশেপাশে তো কত জঙ্গল রয়েছে, ঘন জঙ্গল রয়েছে, সেখানে কি এত মহুয়া গাছের আধিক্য আছে? তাহলে মহুয়া গাছের আধিক্যটা সাধারণত কোন অঞ্চলে? হ্যাঁ বলো আরেকবার। সাঁওতাল পরগনাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, সাঁওতাল পরগনা। সাঁওতাল পরগনা মানে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড আগে বিহারের অন্তর্ভুক্ত ছিল, বিহার থেকে বেরিয়ে এসেছে, ঝাড়খণ্ডের মধ্যে পড়েছে সাঁওতাল পরগনা। ছোটনাগপুর মালভূমি, মালভূমি অঞ্চল। মালভূমি হলেও তো পাহাড়ি অঞ্চল, মালভূমি বলছে, কিন্তু পাহাড় তো এক অর্থে কি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে মালভূমি অঞ্চল মানে পাহাড়ি অঞ্চল, ছোটনাগপুর মালভূমি। আর ছোটনাগপুর মালভূমির কথা যখনই মনে আসে তখনই আমাদের এই ছবিটাও ধরা পড়ে। আমরা কত জায়গায় পড়েছি, কত গল্পে পড়েছি, কত সিনেমায় দেখেছি, হয়তোবা কেউ কেউ ওইসব অঞ্চলে বেড়াতেও গেছে, সংখ্যায় কম আমাদের মধ্যে। কিন্তু ছোটনাগপুর মালভূমি মানে পাহাড়ি অঞ্চল, মানে আদিবাসী অধ্যুষিত এলাকা। বিশেষত সাঁওতালদের আধিক্য বেশি, কারণ এই যে পরগনা, ছোটনাগপুর মালভূমি অঞ্চল, এটা সাঁওতাল পরগনা নামে পরিচিত। সাঁওতালরা ছাড়াও আরও কিছু আদিবাসী রয়েছে, কোল, ভিল, মুন্ডা সংখ্যায় কম, কিন্তু সাঁওতালরা সংখ্যায় বেশি। তাহলে ছোটনাগপুর মালভূমি মানে কি শুধুমাত্র ছোটনাগপুর মালভূমির মধ্যেই মহুয়া গাছ সীমাবদ্ধ? নিশ্চয়ই নয়। ঝাড়খণ্ডের অন্যান্য এলাকাতেও মহুয়া গাছের প্রচুর সংখ্যা লক্ষ্য করা যায়। পশ্চিম মেদিনীপুরেও মহুয়া গাছের আধিক্য দেখা যায়। ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুরে মহুয়া গাছ, শাল মহুয়া গাছ, এবং তার ছায়ায় একটা সুশীতলতা বিরাজ করে। তাহলে মহুয়ার দেশ বলতে নির্দিষ্ট করে, দেশ বলতে দেশ নয়, স্থান, জায়গা, অঞ্চল, সেটা হলো ছোটনাগপুর মালভূমি, সাঁওতাল পরগনা। আর সাঁওতাল পরগনা মানে পাহাড়ি অঞ্চল, মানে মেঘের রাজ্য। এই মালভূমি অঞ্চলে মেঘগুলো মালভূমিকে ছুঁয়ে যাচ্ছে। তার মানে এই পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ওপর দিকে যদি অবস্থান করা যায় তাহলে মেঘের রাজ্যে মেঘের সঙ্গে কিন্তু লুকোচুরি খেলা যায়।
তো আমরা পাহাড়ি অঞ্চলে রয়েছি, আমরা উত্তরবঙ্গে রয়েছি, স্বভাবতই পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা আমাদের রয়েছে। তো পাহাড়ের অনেক উঁচুতে উঠে গেলে মেঘগুলো আমাদেরকে ছুঁয়ে যায়, মেঘগুলোকে আমরা ধরতে পারি। তো মেঘের সঙ্গে সেই যে লুকোচুরি খেলা, মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া, মেঘেরও একটা আবেশ আছে। সেই মেঘের আবেশে আমরা যখন মজে যাই, ডুবে যাই, তখন এক অযাচিত অনুভূতি আমাদের মধ্যে ধরা পড়ে। আর সেই মেঘের রাজ্যে যদি মহুয়া গাছ, মেঘের রাজ্যে যদি আদিবাসীদের নৃত্য, মেঘের রাজ্যে যদি আদিবাসীদের যে শান্ত স্নিগ্ধ উদার জীবনযাপন প্রণালী, সেগুলো আর একটু বাড়তি পাওনা বলা চলে। কবি তার যৌবনে বারবার এই নগর জীবন থেকে ছুটে গিয়েছেন এই মহুয়ার দেশে। বাবু বৃত্তান্তে তিনি বলছেন যে কতদিন কেটেছে এই মহুয়ার দেশে, এই সাঁওতাল পরগনায় আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে। সন্ধে হলে আদিবাসীরা মাঝখানে আগুন জ্বালিয়ে গোল হয়ে নৃত্য করছে, সেই দৃশ্য এক অন্য অনুভূতি নিয়ে আসে। আর মহুয়া ফুল থেকে তৈরি করা যে সুরা বা মদ বা হাড়িয়া, তা পান করে তারা যেভাবে মাতোয়ারা হয়ে মাদল বাজিয়ে আগুন জ্বালিয়ে নৃত্য পরিবেশন করে, সেটা কবির কাছে অত্যন্ত আকর্ষণীয়। একটা অন্য জীবন, নগর জীবন থেকে কোথায় নিয়ে গিয়ে ফেলে, সেখান থেকে আর ফিরে আসতে চায় না কবির মন। কিন্তু কর্মের তাগিদে, আর কবি তো শহুরে কবি, শহরেই তার জন্ম, শহরেই বড় হয়ে ওঠা, তাহলে ফিরতে হবে কবিকে। না চাইলেও কবিকে ফিরে আসতে হয়। কিন্তু কবি ফিরে এলেও মাঝে মাঝে যখন হাঁপিয়ে ওঠেন, তখন এক ছুটে চলে যান সেই মহুয়ার দেশের সাঁওতাল পরগনায়। এক ছুটে চলে যাওয়া মানে কিন্তু বারবার সশরীরে চলে যাওয়া নয়। শহর জীবনে বসে থেকেও কিন্তু আমরা কখনো কখনো অবকাশের সময় চোখ বন্ধ করে এক ছুটে পৌঁছে যেতে পারি গ্রাম বাংলার শান্ত স্নিগ্ধ জীবনে, পৌঁছে যেতে পারি আমাদের পছন্দের জায়গাতে। এবং সেটা কখনোই সশরীরে নয়, মনের ডানা মেলে, কল্পলোকে পাড়ি দিয়ে। এই কল্পলোকের মায়াময় জগতে রূপকথার গল্পের মতো, রূপকথার স্বপ্নপুরীর সেই রাজপুত্রের মতো আমরাও কিন্তু পক্ষীরাজের ঘোড়া ছুটিয়ে কল্পনায় বেরিয়ে পড়তে পারি। কবিরা যা বেরিয়ে পড়ে, কবিদের দ্বারা সেটা বোধহয় অনেক বেশি সম্ভব, কারণ কবিদের মন অনেক বেশি ভাবুক, কবিদের মন অনেক বেশি কল্পনাপ্রবণ। আর সেই কল্পনাপ্রবণ ভাবুক মন নিয়ে কবিরা স্মৃতির সরণি ধরে পৌঁছে যায় তাদের পছন্দের সেই জায়গায়, যেখানে নিজেদেরকে মেরে ধরতে পারে, যেখানে নিজেদেরকে বিস্তৃত করে তুলতে পারে, নিজেদেরকে ছড়িয়ে দিতে পারে, হারিয়ে যেতে পারে। আর কবি যৌবনে বারবার মহুয়ার দেশে পৌঁছে গেলেও, মহুয়ার দেশ থেকে এত অভিজ্ঞতা, মানে শান্ত স্নিগ্ধ জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে এলেও, কবি আজকের যখন বিপন্নতা অনুভব করছেন, তখন কবির মনে হচ্ছে যে এই দমবন্ধ করা পরিবেশ থেকে এক ছুটে চলে যাই সেই জায়গায়, যেখানে গিয়ে আমি শান্তি পাব। কিন্তু ওখানেও গিয়ে কবি কি দেখছেন, সেখানেও আজকের শান্তি বিঘ্নিত হয়েছে, ওখানেও শান্তি বিঘ্নিত হয়েছে। 30-এর দশক, পুঁজিবাদীদের আগ্রাসন, শহর জীবনে কলকারখানা সাধারণ মানুষকে শ্রমিকে পরিণত করেছে। মালিকেরা, পুঁজিবাদী শ্রেণীর যারা, তারা হচ্ছে মুনাফালোভী মালিক গোষ্ঠী, মালিক শ্রেণী। সেই মালিক শ্রেণী কলকারখানা গড়ে তুলেছে শহরের বুকে কলকারখানা গড়ে তুলে সেখানকার শ্রমিকদেরকে শোষণ করে চলেছে। আর সেই কলকারখানার ধোঁয়ায়, ধুলোয় বিষাক্ত হয়ে গেছে পরিবেশ। নগর জীবনে থাকার মতো আর
উপায় নেই। এই অবস্থায় কবির মন যখন প্রকৃতির শ্যামল সবুজ উদার অঙ্গনে মুক্ত বিহঙ্গ হয়ে ছুটে বেড়াতে চাইছে, তখন সেখানেও কবি একটা ভয়ঙ্কর আশঙ্কা অনুভব করেছেন। সেখানেও কিন্তু থাবা বসিয়ে দিয়েছে। পুঁজিবাদীরা যেমন শহরের বুকে অনেক আগে থেকে থাবা বসিয়েছিল, ধীরে ধীরে সেই পুঁজিবাদী শ্রেণী সেখানেও থাবা বসিয়ে দিয়েছে। সেই জঙ্গলের জীবনে, সেই সাঁওতাল পরগনায়, সেই সবুজের বুকে, সেই মহুয়ার দেশে আদিবাসী সম্প্রদায়ের জীবন একেবারে তজনজ হয়ে উঠেছে। আর আমরা জানি মহুয়ার দেশ মানে, সাঁওতাল পরগনা মানে, ছোটনাগপুর মালভূমি মানে, সেখানে আছে খনিজ সম্পদ, অত্যন্ত মূল্যবান খনিজ সম্পদ রয়েছে। অভ্র খনি আছে, কয়লা খনি রয়েছে। আর সেই খনি গর্ভে যারা জীবনের ঝুঁকি নিয়ে নামছে, প্রাণের ঝুঁকি নিয়ে নামছে, তারা কিন্তু ওখানকার সহজ সরল শান্ত মানুষগুলো, যারা জঙ্গলের জীবনে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলেছিল বেঁচে থাকার জন্য। সেখানে কোনো জটিলতা ছিল না, ক্রূরতা ছিল না, ঘৃণা ছিল না, অবহেলা ছিল না, শোষণ ছিল না, বঞ্চনা ছিল না, হিংসা বিদ্বেষ ছিল না। কিন্তু এই পুঁজিবাদী শ্রেণীরা সেখানে প্রবেশ করার পরেই শুরু হয়েছে বিদ্বেষ, শোষণ, নির্যাতন, কেড়ে নেওয়ার মানসিকতা এবং লোভ দেখিয়ে, টোপ দিয়ে তাদেরকে জোর করে খনির শ্রমিকে পরিণত করা হয়েছে। ভালো উন্নত জীবনের, সুস্থ জীবনের একটা টোপ দিয়ে তাদেরকে আসলে শ্রমিকে পরিণত করেছে ওখানকার পুঁজিবাদী শ্রেণী, ওখানে উপস্থিত হওয়া পুঁজিবাদী শ্রেণী। জোর করে তাদের খনি গর্ভে নামিয়েছে। আর শান্ত স্নিগ্ধ পরিবেশ বারবার বিঘ্নিত হচ্ছে সেই খনি গর্ভ থেকে উঠে আসা ধাতব শব্দ। কিসের শব্দ বলো? কিসের শব্দ উঠে আসছে? কলকারখানার বিভিন্ন রকমের শব্দ। মানে খনি গর্ভ থেকে কিসের শব্দ উঠে আসছে? লেখাই আছে কবিতায়। কয়লা খনির অভ্যন্তর থেকে কি শব্দ উঠে আসবে? কয়লা ভাঙার শব্দ, কয়লা কাটার শব্দ। তার মানে কোনো ধাতব যন্ত্র দিয়েই তো কয়লা ভাঙা বা কাটা হচ্ছে। গাঁইতি চালিয়ে, শাবল চালিয়ে, বেলচা চালিয়ে যখন কয়লাগুলোকে কাটা হচ্ছে, ভাঙা হচ্ছে, তখন সেই কয়লা ভাঙার শব্দ সেই সুন্দর শান্ত জঙ্গলের পরিবেশকে ভেঙে খান খান করে দিচ্ছে। আর যে মানুষগুলো শান্তিপ্রিয় ছিল, শান্তিতে বসবাস করতো, হ্যাঁ অভাব ছিল, দারিদ্র ছিল, বিলাস বৈভব ছিল না আগে তাদের জীবনে আড়ম্বর ছিল না, চাকচিক্য ছিল না, বন জঙ্গল থেকে তারা সংগ্রহ করতো বেঁচে থাকার রসদ। সেই মানুষগুলো এখন সারা রাত ধরে কাজ করছে খনি গর্ভে। আর সারা রাত ধরে কাজ করার পরে যখন তারা খনি গর্ভ থেকে উঠে আসছে, তখন তারা ক্লান্ত, বিধ্বস্ত, তখন তারা অবসন্ন, তাদের ঘুমে শরীর টলছে, পা কাঁপছে। সেখানকার যে সবুজ একটা প্রকৃতি, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যারা আগে তাড়িয়ে তাড়িয়ে উপলব্ধি করতো, উপভোগ করতো, আজকের সেই উপলব্ধি করা বা উপভোগ করা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ তারা তো ক্লান্ত, বিধ্বস্ত, অবসন্ন। তাদের মনে একটা ভয় কাজ করছে, তাদের মনে একটা ভীতি কাজ করছে, আশঙ্কা কাজ করছে, এবং প্রতি মুহূর্তে একটা অজানা বিপদ তাদেরকে গ্রাস করেছে। এই না জানি তাদেরকে হারিয়ে যেতে হবে, এই না জানি তাদেরকে শেষ হয়ে যেতে হবে, বিলীন হয়ে যেতে হবে, অস্তিত্ব সংকটে পড়বে। একটা দুঃস্বপ্ন তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। কিসের দুঃস্বপ্ন? বিপন্নতার দুঃস্বপ্ন। সেই আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসীরা আজ বিপন্ন, পুঁজিবাদীদের কারণে বিপন্ন। তারা অনুভব করছে তারা বিপন্ন, তাদেরকে হারিয়ে যেতে হবে, শেষ হয়ে যেতে হবে। হয়তো পরবর্তী প্রজন্ম
তাদের মতোই এইভাবে কিন্তু খনিগর্ভে হারিয়ে যাবে। তাহলে কবি যিনি সাঁওতাল পরগনার এমন মহুয়ার দেশে পৌঁছে গেছেন, পৌঁছে গিয়ে সেখানকার খনিগর্ভ থেকে এমন ধাতব শব্দ শুনতে পাচ্ছেন। আচ্ছা, এই পৌঁছে যাওয়া, এই শব্দ শুনতে পাওয়া, এই যে উপলব্ধি করা, এই মুহূর্তে কবি কি মহুয়ার দেশে উপস্থিত হয়ে উপলব্ধি করেছেন, না শহরের বুকে অবস্থান করে শহরের বুকে দাঁড়িয়ে থেকে উপলব্ধি করেছেন? কি মনে হয়, কি মনে হয়? এই যে কবিতার দুটো স্তবক রয়েছে, প্রথম আর দ্বিতীয়, প্রথম অংশে নগর জীবন এবং সেই নগর জীবনের পাশাপাশি উঠে এসেছে মহুয়ার দেশের প্রকৃতি। তারপরের যে স্তবক 2 নম্বরে, সেখানে কবি লক্ষ্য করছেন, কবি দেখতে পাচ্ছেন, একেবারে ছবির মতো দেখতে পাচ্ছেন যে অসহ্য হয়ে উঠেছে পরিবেশ। তাহলে সেই অসহ্য হয়ে ওঠা পরিবেশটা আসলে কোথাকার পরিবেশ? কবি বলেছেন না, এখানে অসহ্য, এই অসহ্য হয়ে ওঠার পরিবেশটা আসলে কোথাকার পরিবেশের কথা বলা হয়েছে। এইখানে আমাদের একটা কনফিউশন তৈরি হয় অনেকের মধ্যে। আরে যে যেটা বুঝেছো সেটা তো বলো। যে কবি বলছেন এখানে অসহ্য, তো এখানে মানে কোথায়? না, এটাই ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগের ক্ষেত্রে। এখানে অসহ্য মানে কিন্তু কবি এখনও সশরীরে নগর জীবনে, শহরের জীবনে দাঁড়িয়ে রয়েছেন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই তিনি উপলব্ধি করছেন যে এখানে আর থাকা যাচ্ছে না, দমবন্ধ করা পরিবেশ, বিষাক্ত ধোঁয়া, ধুলোয় পরিবেশটা এমনই প্রতিকূল হয়ে উঠেছে যে অসহ্য হয়ে উঠেছে। এখানে অসহ্য, এখানে মানে নগর জীবনে। এইবারে এই নগর জীবনে দাঁড়িয়ে কবি কিন্তু এই মুহূর্তে মহুয়ার দেশে সশরীরে পৌঁছাননি। নগর জীবনে দাঁড়িয়ে কবির মনটা ছুটে গেছে ওই মহুয়ার দেশে। তার মানে কবি তার স্মৃতির পথ ধরে পৌঁছে গেছেন কোথায়, না মহুয়ার দেশে। এবং সেই মহুয়ার দেশে কি দেখতে পাচ্ছেন? সেই মহুয়ার দেশে কবি দেখতে পাচ্ছেন যে নিবিড় অন্ধকার। নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি নিবিড় অন্ধকার নেমে এসেছে, আর সেই নিবিড় অন্ধকারে মাঝে মাঝে কবি শুনতে পাচ্ছেন কি না, মহুয়া বনের ধারে যে কয়লা খনি গড়ে উঠেছে, সেই কয়লা খনির গভীর থেকে প্রচণ্ড জোরালো আওয়াজ উঠে আসছে। কয়লা কাটার আওয়াজ, কয়লাকে ভাঙার আওয়াজ, ধাতব শব্দের আওয়াজ, বিশাল শব্দ, মানে প্রচণ্ড। আর সেই শব্দ খান খান করছে চারদিকের পরিবেশকে, শান্ত স্নিগ্ধ পরিবেশকে। আর সারা রাত কয়লা খনির গর্ভে কাজ করার পরে ওখানকার সহজ সরল মানুষগুলো যারা ভোরবেলায় উঠে আসছে কয়লা খনির গভীর থেকে, বাইরে উঠে এসে যখন তারা হাঁটছে সবুজ ঘাসের উপর দিয়ে, শিশিরে ভেজা সবুজ ঘাস, শিশিরে ভেজা সবুজ ঘাসের ওপর দিয়ে যখন হেঁটে যাচ্ছে, তখন তাদের পায়ে নিশ্চয়ই শিশির বিন্দুগুলো স্পর্শ করবে। শিশির বিন্দু তাদের পা ভিজিয়ে দিয়ে যাবে। আচ্ছা বলো তো, শিশির বিন্দু যখন তাদের পা ভিজিয়ে দিয়ে যাবে সবুজ ঘাসের ওপরে, সবুজ কোমল ঘাসের ওপরে যখন তাদের পা পড়বে, সেই ঘাসের যে কোমলতা, শিশিরের যে পেলবতা, তা কি তাদের পাকে ছুঁয়ে গেলেও কি আদতে তাদের মনকে ছুঁতে পারবে? বলো, কেন মনকে ছুঁতে পারবে না এই মুহূর্তে? কেন পারবে না? ক্লান্তি রয়েছে, হ্যাঁ, অবসন্নতা কাজ করছে, বিপন্নতা বোধ কাজ করছে, বিপন্নতা, দুঃস্বপ্নের মধ্যে তাড়া করে বেড়াচ্ছে। তাহলে মনে যদি শান্তি না থাকে, মন যদি
ক্লান্ত বিষণ্ণ হয়, মন মরা মানুষগুলোর মনকে কিন্তু ছুঁতে পারে না। আর দিনের পর দিন কাজ করতে 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 শ্রমিকে পরিণত হয়ে যাওয়া এই সহজ মানুষগুলো কি হয়ে গেছে না, তারাও যন্ত্রে পরিণত হয়ে গেছে। তো যন্ত্রে পরিণত হয়ে যাওয়া মানুষগুলোর মন যেন কঠিন একটা আবরণে আবৃত হয়ে গেছে, কঠিন একটা আবরণে আবৃত হয়ে গেছে। তো কঠিন আবরণে যখন আবৃত হয়ে যায় তখন খুব সহজে প্রকৃতির সৌন্দর্য বা অতি তুচ্ছ সাধারণ যে ঐশ্বর্য সেগুলো কিন্তু খুব সহজে মনকে ছুঁতে পারে না। কারণ দিনের পর দিন এইভাবে তাদের মন যেন কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে কয়লা খনির গভীরে কাজ করতে করতে। তাহলে অবসন্ন সেই মানুষগুলোর শরীরে ধুলোর কলঙ্ক দেখা দিয়েছে। ধুলোর কলঙ্ক, আচ্ছা কিসের ধুলো? তাদের শরীরে ধুলো কলঙ্ক মানে কালো। কিসের ধুলো? কোন ধুলোর কথা বলা হয়েছে? কয়লা খনিতে কাজ করতে করতে তাহলে গায়ে লাগবে কোন ধুলো? কয়লার গুঁড়ো। কয়লার গুঁড়ো, কয়লার গুঁড়োগুলোই ধুলো হয়ে গায়ে লাগবে। তাহলে কয়লা খনির গভীরে কাজ করতে করতে কয়লার ধুলো তাদের শরীরে কলঙ্ক লেপন করে দিয়ে গেছে, মানে তাদের শরীরকেও কালো করে দিয়েছে। আর ঘুমহীন, সারা রাত্রি কাজ করার পরে ক্লান্ত ঘুমহীন তাদের চোখে কিন্তু হানা দিচ্ছে, চোখে ঘুম নেই। তাদের পা টলছে, শরীর টলছে, চোখে ঘুম নেই। কিন্তু ঘুম না থাকার আর একটা কারণ কি না, বিপন্নতা বোধ। একটা দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে। আদতে কি তারা টিকতে পারবে, বাঁচতে পারবে? নাকি এই পুঁজিবাদীদের আগ্রাসনে সম্পূর্ণভাবে তারা যেমন হারিয়ে গেছে তেমনি তাদের পরবর্তী প্রজন্ম শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে। হারিয়ে যাবে। তো ওই বিপন্নতা বোধ কাজ করে যাচ্ছে বলেই তাদের দু চোখে আরও ক্লান্তি, ঘুমহীন চোখে হানা দিচ্ছে, বারবার ক্লান্ত দুঃস্বপ্ন। মহুয়ার দেশ এই কবিতার প্রথম স্ট্যাঞ্জায়, প্রথম স্তবকে কবি নগর জীবনের দুঃস্বপ্নের কথা বলেছেন, নগর জীবনের বিপন্নতা বিষণ্ণতার কথা বলেছেন। কবি বলেছেন যে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতন উজ্জ্বল আলোর স্তম্ভ। শহরে রুক্ষতা বিরাজমান, ধুলো ধোঁয়া, যানবাহন, কোলাহল, মানুষের ব্যস্ততা, ক্লান্তি সব মিলিয়ে শহর জীবন যেন রুক্ষ শুষ্ক হয়ে উঠেছে, প্রাণহীন, নীরস। তবে এই নীরস প্রাণহীন শহরের আশেপাশে কখনো কখনো বা মাঝে মাঝে আমরা কিন্তু প্রকৃতির এক অপার সৌন্দর্যের যে সাক্ষী সেটা কিন্তু আমরা অনেক সময় হই। এই আমাদের শহরের কথা ভাবো না কেন, শহরের মধ্যে প্রকৃতির সেই অপার সৌন্দর্যের যে দৃশ্য বা ছবি সেই অর্থে দেখা যায় না, কিন্তু শহরের আশেপাশে বন জঙ্গল, গাছপালা, নদী নালা, কখনো কখনো প্রকৃতির লীলা খেলা কিন্তু দেখা যায়, প্রকৃতির সৌন্দর্যের ছবি আমরা দেখতে পাই। তো মাঝে মাঝে দেখা যায় সন্ধেবেলায় যখন সূর্য অস্ত যাচ্ছে তখন সেই অস্তগামী সূর্য মানে অলস সূর্য, অস্তগামী সূর্যের কিরণ যখন জলের ওপরে পড়ে উলম্বভাবে, তখন কবির চোখে ধরা পড়ে যেন কেউ গলিত সোনার স্তম্ভ এঁকে দিয়েছে জলের ওপরে। গলিত সোনা, গলিত সোনা, গলিত সোনার রং কেমন? উজ্জ্বল স্যার। এই যে কাঁচা সোনা। আমি একটা ছবি দেখাচ্ছি, এটা পুরনো বই, পুরনো বইতে মহুয়ার দেশ কবিতায় এই যে গাছের ছবিটা রয়েছে এবং গাছের আশেপাশে যে রংটা রয়েছে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো যে রংটা রয়েছে এই রংটা কেমন রং? উজ্জ্বল স্বর্ণবর্ণ। উজ্জ্বল স্বর্ণবর্ণ। এটা হচ্ছে কাঁচা সোনা রং।
এটা হচ্ছে কাঁচা হলদে রং। মানে সোনাকে যখন গলানো হয়, খাঁটি সোনা, তখন সোনার ভেতর থেকে কিন্তু গলানো হলে সোনার ভেতর থেকে সেই খাদটা কিন্তু সরে যায়, খাদ থাকে না। আর সেই খাদহীন গলিত যে সোনা, একবারে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো সৌন্দর্য, চোখ ধাঁধিয়ে যায়। ওই যে কাঞ্চনজঙ্ঘার উপরে প্রথম সূর্য রশ্মি যখন পড়ে, সূর্যোদয়, সেই যে রঙটা, সেই রঙটাই হচ্ছে গলিত সোনার মতো রং। ধরে নাও নদীর ধারে বসে রয়েছো, সমুদ্রের ধারে বসে রয়েছো, সন্ধ্যের আগে আগে সূর্যটা যখন ডুবছে, তখন সূর্যের আলোটা জলের উপরে এরকমভাবে লম্বা হয়ে পড়ে থাকে না, লম্বাটে। আমরা কিন্তু তীরে বসে, কূলে বসে কিন্তু দেখতে পাই। মাথার উপরে সূর্য থাকলে দেখতে পাবো না, বুঝতে পারবো না। কিন্তু সূর্য যখন ডুবছে, আমরা যখন সমুদ্র বা নদীর ধারে বসে রয়েছি, তখন সূর্যের কিরণ উলম্বভাবে লম্বাটে হয়ে পড়ে থাকে জলের উপরে। আর ছোট ছোট যখন ঢেউ ওঠে, তখন সেই ঢেউ কিন্তু চিকচিক করে, ঢেউ কিন্তু সূর্যের রশ্মিতে, সূর্যের আলোতে ঝলমল করে ওঠে। আর যখন সূর্যের অস্তগামী অবস্থা, তার মানে লাল আভা, সূর্যের লাল আভা যখন জলের উপরে পড়বে, জলের ঢেউয়ের উপরে পড়বে, আর ঢেউয়ের ফেনাতে যখন সেই সূর্যের লাল আভাটা লাগবে, তখন মনে হবে যে ঢেউয়ের যে ধূসর ফেনাতে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এই দৃশ্যটা আমি ব্যাখ্যা করছি, বর্ণনা করছি, যত ভালো না বুঝতে পারবে, তার থেকে কোথাও বেড়াতে গেলে, কোথাও ঘুরতে গেলে এরকম দৃশ্যের যদি সাক্ষী হয়ে থাকো, তাহলে সেই দৃশ্যটাকে এখন মনে মনে ভাবো, তাহলে উপলব্ধি করতে পারবে অনেক বেশি ভালো করে। কি বুঝতে পারছো ব্যাপারটা কি? তাহলে এইরকম দৃশ্য কি সব সময় দেখা যায় শহরের আশেপাশে? সব সময় নিশ্চয়ই দেখা যায় না। কখনো কখনো শহরের যে ধুলো, ধোঁয়া, দূষণ, এমন দৃশ্যকে কিন্তু মাঝে মাঝে ঢেকে দেয়। তাই মাঝে মাঝে দেখা যায়, মাঝে 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 যখন সন্ধ্যার জলস্রোতে আর অলস সূর্য, অলস মানে ক্লান্ত। কেন অলস বলা হয়েছে সূর্যকে? সূর্য কেন ক্লান্ত? কারণ সূর্য সারাদিন সে তার কর্ম করেছে, কাজ করেছে, কর্তব্য করেছে। সূর্য সারাদিন পৃথিবীকে আলোকিত করেছে। তো সারাদিন কাজকর্ম করে মানুষ যখন সন্ধে নাগাদ এসে উপস্থিত হয়, তখন আস্তে আস্তে ক্লান্তি কাজ করতে থাকে। সেই ক্লান্তি যত রাত বেশি হতে থাকে, আরও ক্লান্তি তখন আরও 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 ক্লান্তি তখন আরও বাড়তে থাকে। কিন্তু এই যে রাত হয়েছে, আমার ক্লান্তি কি বাড়ছে না কমছে? দেখে কি বলা হয়? কিন্তু পড়ানোর যে ধরনে কি বুঝতে পারছো আমি ক্লান্ত? না স্যার, বাইরের থেকে বোঝা না গেলেও মনের ভেতর কিন্তু একটা ক্লান্তি কাজ করছে। আমার মধ্যেও ক্লান্তি কাজ করছে, কিন্তু সেটা বাইরে থেকে আমি বোঝানোর চেষ্টা করছি না, বুঝতে দিচ্ছি না, কিন্তু ক্লান্তি তো কাজ করছে। কারণ রাত হচ্ছে মানে ক্লান্তি কাজ করছে। সারাদিন সূর্য কর্মব্যস্ত ছিল, তার মানে যখন সে কর্মব্যস্ত, তখন কিন্তু সে যেন চাইলেও ক্লান্তিটাকে দেখাতে পারেনি, কারণ সে তার কর্তব্যে অটুট বা অটল। আর কর্তব্যে অটল থেকে যখন সে সন্ধ্যের আগে আগে, তখন সে অত্যন্ত ক্লান্ত, অত্যন্ত বিধ্বস্ত। তাহলে সূর্য অলস। অলস কেন? কারণ সন্ধ্যার সূর্য, কারণ হচ্ছে অস্তগামী সূর্য, তাই অলস বলা হয়েছে। বোঝা গেল না আরও বলতে হবে? স্যার বুঝেছি। তাহলে অলস সূর্য দেয় একে। অলস সূর্য কি এঁকে দিচ্ছে না? গলিত সোনার মতন উজ্জ্বল একটা আলোর স্তম্ভ এঁকে দিচ্ছে। স্তম্ভ, পিলার, পিলারের মতো, স্তম্ভের মতো সূর্যের আলো পড়ে রয়েছে
জলের ওপরে, যেন দেখে মনে হচ্ছে গলিত সোনার মতো কেউ উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দিয়েছে সূর্য। আর সেই সূর্যালোকের কারণে, অস্তগামী সূর্যালোকের কারণে মনে হচ্ছে আগুন লেগেছে জলের ওপরে নেমে আসা হালকা হালকা অন্ধকারে, আর জলের উপরে ওঠা ঢেউয়ের ধূসর ফেনায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। সেই উজ্জ্বল স্তব্ধতায় সন্ধে নেমে আসছে, একটা স্তব্ধতা বিরাজ করছে। এমন একটা উজ্জ্বল স্তব্ধতায় সৌন্দর্যটাকে নষ্ট করছে, সৌন্দর্যটাকে ম্লান করে দিচ্ছে শহরের বুকে আমাদের জীবনে নেমে আসা দুঃস্বপ্ন। কিসের দুঃস্বপ্ন? ওই যে বিপন্নতার দুঃস্বপ্ন, ক্লান্তি, বিষণ্ণতা, বিপন্নতা। সেটা কীরকম না, শীতের দুঃস্বপ্নের মতো, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের মতো ঘুরে ফিরে ঘরে আসছে। এর আগে কিন্তু আলোচনা হয়েছে, কারণ এই 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 কবিতার আলোচনাটা আমি আগে পাঠিয়েছিলাম শোনার জন্য। শুনেছিলে কেউ কেউ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেখানে কিন্তু আমি বলেছিলাম যে শীত আর গ্রীষ্ম, শীতের রাত্রি আর গ্রীষ্মের রাত্রি। বলো তো, শীত আর গ্রীষ্ম রাত্রির মধ্যে যদি আমরা দুঃস্বপ্ন দেখি, সবথেকে বেশি দুঃস্বপ্নটা, মানে দুঃস্বপ্নের যে ভয়টা, ভীতিটা অনেক বেশি গ্রাস করবে কোন সময় রাত্রিতে? শীতের না গ্রীষ্মের? শীতের। অবশ্যই শীতের, কারণ এমনিতেই শীতকাল খুব তাড়াতাড়ি যেন রাত ঘনিয়ে আসে, তাড়াতাড়ি যেন রাস্তাঘাট শুনশান হয়ে যায়। আর শীতের সময়ের এই নির্জনতা, নিস্তব্ধতা, রহস্যময়তা অনেক বেশি বেড়ে যায় বলে যদি আমরা কোনো ভয়ের একটা স্বপ্ন দেখি, দুঃস্বপ্নের স্বপ্ন দেখি, গ্রীষ্মের রাতের থেকে শীতের সেই রাতের দুঃস্বপ্নটা অনেক বেশি আমাদেরকে তাড়া করে, অনেক বেশি আমাদের মনের উপরে দাগ কাটে। আর শীতের দুঃস্বপ্নের মতো মানে হচ্ছে ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে ঠিক ঘরে এসে পৌঁছে যাচ্ছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, বঙ্কিম মানে বক্র বা বাঁকা। হ্যাঁ, বক্র বা বাঁকা। ধোঁয়া যখন ওপরের দিকে উঠতে থাকে একেবারে ঋজু সরল রেখায় উঠতে থাকে না, বক্রগতিতে এঁকে বেঁকে যেমনভাবে উঠতে থাকে, এরকম ঘুরে ফিরে কিন্তু ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের মতো ঘুরে ফিরে ঘরে আসছে কি না, শীতের দুঃস্বপ্নের মতো বিপন্নতা। বিপন্নতা ঘুরে ফিরে ঘরে আসছে। আসলে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস মানে এখানে বুঝতেই পারছো, কলকারখানা থেকে উদ্গিরিত ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া মানে দূষণ। আর সেই দূষণই তো নগর জীবনকে আরও ক্লান্ত করে, আরও বিধ্বস্ত করে, আরও প্রাণহীন জড়ত্বে পরিণত করে। অনেক অনেক দূরে আছে, অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। মেঘমদির, মেঘমদির মানে মেঘাচ্ছন্ন হওয়ার ফলে মেঘাচ্ছন্ন। হ্যাঁ, মেঘমদির, মেঘাচ্ছন্ন, মেঘে আচ্ছন্ন, মেঘের মধ্যে যেন হারিয়ে যাওয়া, মেঘ যেন ঢেকে দিয়ে যাচ্ছে। মেঘমদির। স্যার মোদির বলতে তো বেশিরভাগ নেশার ক্ষেত্রটা তো মানে যোগ হবে, মানে হ্যাঁ, এর সাথে নেশায় যোগ্য হওয়া। মদিরতা, মেঘাচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধতা। ব্যাপারটা হচ্ছে কি, এটা একটু অন্যভাবে ভাবতে হবে যে মদিরতা মানে কি, মানে একটা নেশাগ্রস্ত অবস্থা, নেশাগ্রস্ত অবস্থা। আর নেশাগ্রস্ত অবস্থা মানে কি না, বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাভাবিক অবস্থা নয়, একটু অস্বাভাবিক অবস্থায়। তো যখন আমরা ভাবনার মধ্যে ডুবে যাই, যখন আমরা কল্পনার মধ্যে ডুবে যাই, যখন আমরা হারিয়ে যাই নিজের কল্পলোকের মায়াময় জগতের মধ্যে, যখন আমরা সমুদ্রে যাই, যখন আমরা বনে জঙ্গলে যাই, পাহাড় পর্বতে যাই, প্রকৃতির রাজ্যে যাই বা মেঘের রাজ্যে যাই, তখন মেঘের রাজ্যে গিয়ে মেঘের সঙ্গে মিলেমিশে মেঘের নেশায় যেন মদির হয়ে যাই, আচ্ছন্ন হয়ে যাই। মানে সৌন্দর্যে মশগুল, আচ্ছন্নতা, মেঘের সৌন্দর্যে মশগুল বা আচ্ছন্ন হয়ে হারিয়ে যাওয়া। সাহিত্য তার ব্যাখ্যা, বিশ্লেষণ, উপস্থাপনার থেকে উপলব্ধিটা সব থেকে বড় ব্যাপার। মানে মেঘটাকেও সুরার মতো পান করা যায়,
মানে বিভোর হওয়া যায়, মেঘের রাজ্যে বিভোর হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া বোঝালেই মেঘমদির মহুয়ার দেশ। এই মহুয়ার দেশে তো মেঘগুলো ছুঁয়ে যাচ্ছে। সাঁওতাল পরগনায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে সেই মালভূমিকে, পাহাড়ি অঞ্চলকে মেঘ ছুঁয়ে যাচ্ছে, আর সেই মেঘের রাজ্যে কবি হারিয়ে যাচ্ছে বিভোর, তাই মেঘমদির মহুয়ার দেশ। আর সেই মহুয়ার দেশ আছে শহর থেকে অনেক অনেক দূরে আছে, কিন্তু সেই মহুয়ার দেশে কবির মন বারবার ছুটে যাচ্ছে। কবি এখন শহরের বুকে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মহুয়ার দেশকে ধরতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন মনের জগতে। কবি দেখতে পাচ্ছেন ওই তিনি হেঁটে চলেছেন মহুয়ার দেশের পথ ধরে, আর দুপাশে মহুয়া গাছ, দুপাশে মহুয়া গাছের থেকে ফুলগুলো ঝরে ঝরে পড়ছে কবির ওপরে। আর সেই মহুয়া ফুলের যে সুবাসে কবি মাতোয়ারা, সেই মহুয়া ফুলের সুবাসে, মহুয়া ফুলের স্পর্শে কবির সমস্ত ক্লান্তি যেন ঘুচে যাচ্ছে। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে। সেই মহুয়ার দেশের পথের দুধারে ছায়া ফেলে, ছায়া দ্বারা আবৃত, ছায়া দ্বারা ঢেকে রেখেছে কে না দেবদারুর দীর্ঘ রহস্য। দীর্ঘদেহী দেবদারুর গাছগুলো এত ঘন, সেই ঘন দীর্ঘ কাণ্ডের দেবদারুর গাছগুলো সেই দেবদারুর বৃক্ষের মধ্যে, অরণ্যের মধ্যে একটা রহস্যময়তা তৈরি করে রেখেছে। গা ছমছম করা পরিবেশ, রহস্যময় পরিবেশ, আর সেই পরিবেশটাই তো কবির কাছে কাম্য। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, সমুদ্রের মধ্যে যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকেও নষ্ট করে দেওয়া হয়েছে, পুঁজিবাদীরা ভেঙে খান খান করে দিয়েছে, কেড়ে নিয়েছে। দূর সমুদ্রকে তোলপাড় করে তুলেছে তারা, সেই 7 সমুদ্র 13 নদী পার করে তারা সেই জলযান ছুটিয়ে সমুদ্রকে তোলপাড় করে সমুদ্রের সৌন্দর্যকে ভেঙে খান খান করছে, চুরমার করে দিয়েছে। তার মানে সমুদ্রের মধ্যে যে সৌন্দর্য, সেই সৌন্দর্য হারিয়ে গেছে। সমুদ্রগুলো আজকের হয়ে উঠেছে বিপন্ন, সমুদ্রও যেন হাঁপিয়ে উঠেছে। সমুদ্র থেকে একটা দীর্ঘশ্বাস উঠছে, সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। রাতের যে নির্জনতা, রাতের নির্জনতাকে কি আমরা শহরের বুকে উপলব্ধি করতে পারি? শহরের বুকে রাতের নির্জনতা উপলব্ধি করা যায় না, কারণ সারা রাতেও কিন্তু শহরের লোকজনের আনাগানা চলতেই থাকে। তাহলে শহরের মধ্যে নয়, এই মহুয়ার দেশের প্রকৃতির মাঝে যে নিস্তব্ধতা, নির্জনতা যাকে উপলব্ধি করা যায়, তাকেও আলোড়িত করছে দূর থেকে ওঠা সমুদ্রের বুকে দীর্ঘশ্বাস, হতাশার দীর্ঘশ্বাস। তার মানে প্রকৃতি কোথাও নিস্তার পাচ্ছে না। জঙ্গলের প্রকৃতি যেমন বিপন্ন এই পুঁজিবাদীদের হাতে, তেমনি সমুদ্রের সৌন্দর্য প্রকৃতিও কিন্তু বিপন্ন হয়ে উঠেছে। আর এই বিপন্নতা থেকে মুক্তির একমাত্র পথ কবি খুঁজতে চেয়েছেন এইভাবে, মহুয়ার দেশে রাস্তার দুপাশে দেবদারুর দীর্ঘ রহস্যে ঘেরা ছায়াচ্ছন্ন প্রকৃতির মাঝে, আর মহুয়া বনের মহুয়া ফুলের সুবাসে কবি আমোদিত হয়ে হারিয়ে গিয়ে সমস্ত ক্লান্তি ঘোচাতে চাইছেন। কবি বলছেন আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল। কবির ক্লান্তির ওপরে মহুয়া ফুল ঝরুক, আর সেই মহুয়া ফুলের স্পর্শে ক্লান্তি ঘুচে যাবে, আর নামুক মহুয়ার গন্ধ। মহুয়া গন্ধের সুবাসে কবির সব ক্লান্তি, সব হতাশা, সব বিষণ্ণতা কেটে গিয়ে কবি আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু সেটাও উপায় নেই, কারণ কবি এই নগর জীবনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন সেই মহুয়ার দেশ আজ বিপন্ন। সেখানে কয়লা খনি গড়ে উঠেছে, আর কয়লা খনির গভীর থেকে ভয়ঙ্কর শব্দ উঠে আসছে, আর ওখানকার মানুষজন, জনজাতি বিপন্নতা বোধ করছে। তার মানে 30-এর দশক যেন একটা অন্ধকার যুগের সূচনা করেছে চারদিকে।
আর যে অন্ধকার যুগটা রবীন্দ্রোত্তর আধুনিক কবি জীবনানন্দ দাশের কাব্য কবিতায় বারবার ঘুরে ফিরে এসেছে। আমাদের এর আগে ক্লাস 12-এ জীবনানন্দ দাশের একটা কবিতা ছিল, গত বছর বাদ দেওয়া হয়েছে, শিকার কবিতা। খুব সুন্দর কবিতাটা। সেই কবিতাটা আলোচনা করলে এই সময়কালের বিপন্নতাবোধ, অন্ধকারাচ্ছন্ন অবস্থা, সেগুলো সবই উঠে আসতো। মানে মহুয়ার দেশ কবিতায়, মানে সমর সেনের কবিতায় যেমন আধুনিক জীবনের বিপন্নতা বোধ ধরা পড়েছে, খুব বেশি করে ধরা পড়েছে জীবনানন্দ দাশের কাব্য কবিতায়। তাহলে আমি মহুয়ার দেশ কবিতাটা সামগ্রিকভাবে আলোচনা করলাম। কোন কোন লাইন থেকে প্রশ্ন হবে সেটা তো বলিনি, বলেছি কি? না স্যার। এখন আমি লাইনগুলো দাগ দিতে বলবো আর প্রশ্নগুলো বলবো, সাথে সাথে তোমরা প্রশ্নগুলো লিখে নাও প্রথম থেকে। আর লাইনগুলোর মানে বুঝিয়ে দিয়েছি, ফলে আর নতুন করে মানেগুলো উত্তরগুলো আর বলছি না, শুধু প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। প্রথম লাইনটা দাগ দাও। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে, দাগ দিয়েছ প্রথম অংশটা, প্রথম লাইন? হ্যাঁ স্যার দিয়েছি। হ্যাঁ, প্রশ্ন লেখো। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে কি দেখা যায়? সবগুলো 1 নাম্বারের মতো লিখবে। এসে কি প্রশ্ন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে কি দেখা যায়? পরের লাইনটা দাগ দাও। অলস সূর্য দেয় একে, এই লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো। সূর্যকে অলস বলা হয়েছে কেন? সূর্যকে অলস বলা হয়েছে কেন? আবার এটা থেকে আরেকটা প্রশ্ন লেখো। অলস সূর্য কোথায় কি এঁকে দেয়? অলস সূর্য কোথায় কি এঁকে দেয়? লিখেছো? হ্যাঁ স্যার হয়েছে। ওকে, এরপরে লেখো, মানে দাগ দাও। সেই উজ্জ্বল স্তব্ধতায়, সেই উজ্জ্বল স্তব্ধতায়, এই লাইনটা, প্রশ্ন লেখো। কোন উজ্জ্বল স্তব্ধতায় কি ঘুরে ফিরে ঘরে আসে? কোন উজ্জ্বল স্তব্ধতায় কি ঘুরে ফিরে ঘরে আসে? তারপরে দাগ দাও। অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, মেঘমদির মহুয়ার দেশ, প্রশ্ন লেখো। মহুয়ার দেশ বলতে কি বোঝানো হয়েছে? বা মহুয়ার দেশের পরিচয় দাও, যে কোনো একটা লিখলেই হবে। মহুয়ার দেশ বলতে কি বোঝানো হয়েছে বা মহুয়ার দেশের পরিচয় দাও। হ্যাঁ স্যার হয়েছে। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে, এলানটা দাগ দাও। কোথায়, কোথায় কিসের ছায়া পড়ে বা কিসের ছায়া ফেলে? কোথায় কিসের ছায়া ফেলে? পরের লাইন দাগ দাও। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, এই লাইনটা থেকে প্রশ্ন লেখো। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস কখন কি আলোড়িত করে? দূর সমুদ্রের দীর্ঘশ্বাস কখন কি আলোড়িত করে? তারপর এখানে অসহ্য, এই লাইনটা, কোথায় কেন অসহ্য হয়ে উঠেছে? এখানে অসহ্য, কোথায় কেন অসহ্য হয়ে উঠেছে? তাহলে উত্তরে কোথায় লিখবে? কোথায়, এক কথায় বলো কোথায়, যাতে ভুল না হয়। শহরাঞ্চলে, নগরাঞ্চলের কথাও লিখবে। এখানে অসহ্য, কোথায় কেন অসহ্য হয়ে উঠেছে?
পরের লাইনটাও দাগ দাও। নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি। প্রশ্ন লেখো, নিবিড় অন্ধকারে মাঝে মাঝে কে কি শোনেন? কে কি শোনেন? তারপর আর শিশিরে ভেজা সবুজ সকালে, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, শিশিরে ভেজা সবুজ সকালে কি দেখা যায়? শিশিরে ভেজা সবুজ সকালে কি দেখা যায়? লাস্ট দুটো লাইন দাগ দাও। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? এই দুটো লাইনেই একটা দাগ। প্রশ্ন লেখো, ঘুমহীন কাদের চোখে কিসের ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়? কাদের চোখে কিসের ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়? এটা বিপন্নতা লিখতে হবে। কাদের চোখে কিসের ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়? তাহলে 1 নম্বরের এসএকিউর প্রশ্নগুলো দিলাম, তার উত্তরগুলো প্রত্যেকে দায়িত্ব সহকারে লিখে রাখবে, দায়িত্বটা পালন করবে সময় মতো। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকের এই পর্যন্ত থাকবে। সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট স্যার।